কোন কুকুরের বাচ্চা দেখাতে পারবে, কোন কুত্তার বাচ্চা বাংলাদেশে আসে দেখাতে পারবে সুযোগ দিয়েছে? কোন শুয়ারের বাচ্চা আছে নাকি? আমি কোন কুত্তার বাচ্চা বলছি, কোন শুয়ারের বাচ্চা আছে কিনা, কোন শুয়ারের বাচ্চা আছে কিনা দেখাতে পারবে সেখানে আমি কোন সুবিধা দিয়েছি? এমন কোন শুয়ারের বাচ্চা বাংলাদেশে আছে কিনা? আমি তো বলছি কোন শুয়ারের বাচ্চা আছে কিনা বাংলাদেশে? আপনি সুযোগ দেন নাই? এই প্রশ্ন কেন করলেন আপনি? আপনি কে? আমি কই প্রশ্ন, আমি কি প্রশ্ন করেছি আমার মনে নাই। দর্শকই আপনাকে প্রশ্ন করেছে। আপনি যে কয়েকটি স্টেটমেন্ট দিলেন আপনি নেন না সুযোগ। সন্তানের কথা মনে আছে না? কিংবা ছেড়ে ফেলবো সেখানে সুবিধা নিয়েছি, দেখাতে পারবেন একটা সুবিধা, দেখাতে পারবেন। আপনি দেখা করেছেন, নির্বাচনে কেন গিয়েছিলেন আপনি? আরে দেখা করবো না কেন? নির্বাচন করবো না কেন? কেন করবো না নির্বাচন? কেন করবো না নির্বাচন করেছেন? হাবিবুল আওয়াল যেটা বলেছে শুনেছেন? আমি নির্বাচন করেছি, শুনেছি বলে তো আমি অনেক কথাটা বলছি। ডক্টর ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনের বৈঠকে কি আলাপ হলো সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে যে আসলে কি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। যদিও 13ই জুন তারেক রহমানের সাথে কথা হয়েছিল, মানে গোপনে আবার আলাদা কথা হয়েছিল দুজনের। সে আলাপে কি কথা হয়েছিল সেটা যদিও মানে পরিষ্কার না, কিন্তু নির্বাচন নিয়ে কথা হয়েছে, যৌথ বিবৃতিতে এসেছে এবং যৌথ সংবাদ সম্মেলন করে ওনারা যেটা বলেছেন যে ফেব্রুয়ারি শর্ত দিয়ে বলেছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন। সেই বিষয়ে কথা হয়েছে কিনা এবং হয়ে থাকলে তাহলে সেটা নিয়ে প্রস্তুতি শুরু করবেন সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু করবেন, এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ আজকে সাংবাদিকদের সাথে আলাপকালে সেভাবে কথা বলছিলেন। কিন্তু কোন কোন দল এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন। এইদিকে আমরা জানি যে 16ই জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে, 8ই আগস্ট নতুন বাংলাদেশ, 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, এই দিবসগুলো নিয়েও সংশয় প্রকাশ করা হচ্ছে। সব মিলে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করবো। আলোচনার জন্য আমার সাথে 3 জন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন মেজর আখতারুজ্জামান, সাবেক সংসদ সদস্য, বিএনপি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আপনার সকল দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাহবুব সাহেবকে, আসসালামু আলাইকুম জনাব আমাদের সাথে উপস্থিত আছেন সাইদ মামুন মাহবুব, সাধারণ সম্পাদক সংবিধান সংরক্ষণ কমিটি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, মহাসচিব হিন্দু মহাজোট। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি গোবিন্দচন্দ্র প্রামাণিক আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনাদের মন্দির সরিয়ে নিয়ে যেতে চাই কেন, এই নিয়ে আমরা দেখেছি আজকে আলাপ হতে এবং আমরা আজকে এটা নিয়ে আপনারাও এটা নিয়ে কথা বলছিলেন। তো এটার মানে পক্ষে যুক্তি কি, আপনাদের বিপক্ষে যুক্তি একটু শুনতে চাই। আসলে বিষয়টা হচ্ছে এটা একটা রেলওয়ের জায়গা, এই বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নাই এবং মন্দিরের নিজস্ব কোনো সম্পত্তি না এটা। এখানে অস্থায়ী ভাবে যেহেতু ওই খিলক্ষেত এরিয়াতে প্রায় 25,000-এর উপরে হিন্দু আছে, কিন্তু ওইখানে কোনো মন্দির নাই, যে কারণে তারা অস্থায়ী ভিত্তিতে ওইখানে একটা মন্দির করেছিল। সেই মন্দিরের আবার এখন তো বৃষ্টি হচ্ছে, তো ওখানে তো একটু নিচু জায়গা, তো ওরা একটু মাটি ফেলে ওখানে কিছু ইট দিয়ে একটু উঁচু করার চেষ্টা করছিল। তো গত 3 দিন আগে রাতে ওই এলাকার মধ্যে বেশ কিছু মুসল্লি, তারা 100-150 মুসল্লি এখানে জড়ো হয়ে তারা বলে যে এইখানে কোনো মন্দির আমরা রাখতে দেবো না। আর এমনিতে কিছু হিন্দু ধর্মীয় বিষয় নিয়েও তারা, আমরা যেটা শোনা কথা, তারা বলছে হিন্দু ধর্ম কোনো ধর্ম টর্ম না, অতএব এই সমস্ত জায়গায় বেহেল্লেপনা আমাদের এলাকায় চলবে না, কোনো মন্দির টন্দির আমরা থাকতে দেবো না। ওই পূজা একবার করতে দেওয়া হয়েছে, তারা পূজা টুজা করে এখান থেকে চলে যাবে, এখানে আমরা করতে দেবো না। এইটা বলার পরেই পরের দিন মানে তারা রাতের বেলায় অনেক ভাঙচুর হয়, আবার বেশ কিছু হিন্দুরা সেখানে জড়ো হলে পরে তো তারা রাতেই ওইখানে একটা হুঁশিয়ারি দিয়ে দেয় যে আগামীকাল 12টার মধ্যে যদি মন্দির ভেঙে এখান থেকে না নিয়ে যাওয়া হয় তাহলে এটা আমরা এসে ভেঙে। তো পরের দিন পুলিশ আসে, সেনাবাহিনী আসে, রেলের কর্মকর্তারাও আসে, তো তারা ওখানে এসে ভাঙচুর করবে এইভাবে এই অবস্থায়। তখন আমি নিজেও শুনলাম, তো আমি তাদের বললাম যে দেখেন এই মুহূর্তে এই যদি আপনারা এই মুসল্লিদের কথায়, হুজুরদের কথায় যদি মন্দির ভাঙেন তাহলে এটা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। বরং একটা সুবিধার মতো সময়ে পরবর্তীকালে আপনারা যখন উচ্ছেদ অভিযান করেন সমস্ত জায়গায়, তখন আপনারা করেন, এবং শুধু এটা না, আশেপাশে যত অবৈধ ইয়ে আছে তাদের সঙ্গে করেন এই অবস্থায়। তো তারা কোনো মতো এটা মানতে রাজি না, এটা আগে মন্দিরই তাদের সরাইতে হবে, এই হলো তাদের গায়ের এটা। এবং পরের দিন তারা কি করলো যে সেনাবাহিনী, পুলিশ, তারপরে হচ্ছে বিডিআর সব জড়ো হয়ে রেলের কর্মকর্তারা এসে একযোগে এসে বুলডোজার দিয়ে সমস্ত মন্দিরটা একেবারে ভেঙে গুড়িয়ে দিয়ে তার প্রতিমাগুলো ওই বুলডোজার দিয়ে একেবারে ভেঙে তুলে দলা মোছা করে ট্রাকে করে নিয়ে দিয়েছে, আসলে হচ্ছে ভাগাড়ে ফেলে দিয়ে। তো এটা নিয়ে রেল উপদেষ্টা তার কাছে জিজ্ঞেস করলো, তিনি চরম একটা মিথ্যা কথা করেছে, যেটা হচ্ছে ভিডিও আছে সমস্ত জায়গায় যে তারা বুলডোজার দিয়ে ভাঙতে সেটা দলা মোছা করছে, চরম অপদস্থ, মানে প্রতিমা প্রতি একটা ধর্মীয় ভাবাবে থাকে সেটা করে ট্রাকে করে শ্রমিকদের দিয়ে সেটা ভাগাড়ে ফেলতে। অথচ তারা বলতে চাচ্ছে উপদেষ্টা যে এটা হিন্দুরাই নিয়ে যে সেই বালু নদীতে নিয়ে বিসর্জন দেয়। আর এই যে প্রতিমা মন্দির ভাঙা, সে বলছে যে হিন্দুরা নিজেরাই আলটিমেটাম দেওয়ার পর ভেঙে নিয়ে। আমরা সেটার জন্য প্রতিবাদ করলাম যে আমরা বললাম যে যদি সমস্ত অবৈধ স্থাপনা ভাঙে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওখানে মসজিদ আছে 3টা এই রেলওয়ের জায়গার উপরে, সেখানে 2টা মাদ্রাসা আছে রেলওয়ের জায়গার উপরে, বেশ কয়েকটি রাজনৈতিক দলের অফিস আছে ওইখানে। তো আমার বক্তব্য হচ্ছে যেহেতু রাজনৈতিক দলের অফিসগুলো যদি থাকে, ওইখানে মাদ্রাসা যদি থাকে, ওখানে মসজিদ যদি থাকে, তাহলে এটা ওরা অবৈধ জায়গার উপরে অবৈধভাবে যদি থাকে, তাহলে একটা হিন্দু মন্দির এক পাশে, তাও অনেক দূরে ফাঁকা জায়গায়, এখানে থাকলে তো কোনো অসুবিধা নেই।
আমরা বলতে চাই এটা হচ্ছে রাষ্ট্র একটা চরম ধর্মীয় বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার আশ্রয়ে এই কাজটি করেছে। এবং সর্বশেষে রেলমন্ত্রী যে মিথ্যাচার করেছে ওইটার প্রতিবাদ আমরা বিক্ষোভ করেছি। আমরা বলেছি যে তিনি যে একজন বৃদ্ধ লোক, তার এই বয়সে পরবারে যাওয়ার সময় তার এই ধরনের মিথ্যাচার এবং এইরকম ধর্মীয় বিদ্বেষ আমরা কোনো মতেই মানতে পারি না। আর এটা দিনে আমরা তার পদত্যাগ করেছি। এই হচ্ছে আজকে। তো সেখানে আপনি বলছেন যে এটা একটা ধর্মীয় বিদ্বেষ। এর আগেও তো 5ই আগস্টের আগে, 5ই আগস্টের পরে আপনারা অনেকভাবে বলার চেষ্টা করেছেন যে হিন্দুদের উপর অত্যাচার। এখন কি সেরকম একটা বয়ান আপনারা দিচ্ছেন কিনা? না, 5ই আগস্টের পরে আমি যেটা বলেছি যে সেটা সম্পূর্ণভাবে ছিল রাজনৈতিক। কিছু ধর্মীয় মানে যারা কোন রাজনৈতিক দলের সদস্য না, তো তারা অনেক সময় নিগ্রহের শিকার হয়েছে, কিছু ভাঙচুর হয়েছে। তো সেই সময় ভালোভাবে কোনো ধর্মীয় বিদ্বেষ আমরা লক্ষ্য করিনি। বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা মন্দির পাহারা দিয়েছে। সে সময় হিন্দু গ্রামগুলোতে, হিন্দু এলাকাগুলোতে তারা পাহারা দিয়েছে যাতে কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং ওই সময় তো এই ধরনের মানে মন্দির ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। এই যে কয়েকদিন আগে যশোরে ওখানে বিএনপির এক নেতাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এক গ্রামের 20টা হিন্দু পরিবারের সমস্ত বাড়িঘর একবারে আগুনে ভস্মীভূত করেছে, সেখানে দোকানপাটগুলো পুড়িয়ে দিয়েছে। 5 তারিখের পরে কিন্তু এই সমস্ত ঘটনা ঘটে নাই। সেখানে বেছে বেছে যারা রাজনৈতিক দলের নেতা ছিল, রাজনৈতিক মানে আওয়ামী লীগের নেতা, তাদের বাড়িতে হামলা হয়েছে, তারা অনেকে নিগ্রহ হয়েছে। কিছু এলাকা ভিত্তিক অনেকে এখন মানে পাড়া প্রতিবেশীর বিদ্বেষ, দমদমা নিয়ে বিদ্বেষ, এইগুলো কিছু নিরীহ হিন্দুর বাড়িতে হামলা হয়েছিল। বড় ধরনের কোনো মন্দির হামলার ঘটনা ঘটে নাই। শুধুমাত্র চুয়াডাঙ্গার একটা টিচিং সেন্টার, স্কুলের টিচিং সেন্টার, ওটা হচ্ছে বাড়ি করাই থেকে। তো সেই সময় যেটা ছিল সেটা ছিল, কিন্তু আমি আগেও বলেছি এখন বলছি, তার উদ্দেশ্যটাই ছিল পলিটিক্যাল। কিন্তু এখন তারা তখন মুসলিম যারা মুসলিম আওয়ামী লীগ নেতা তাদের বাড়িতে পুড়েছে। শেখ হাসিনার মতো লোক পালিয়েছে। শেখ পরিবারের হাসনাত আব্দুল্লাহর মতো বরিশালে যে এক ঘাটে মানে কি বাক্স কুমিরে পানি খায় এরকম একটা গল্প আছে, তো তার বাড়িতে পুড়িয়ে দিয়েছে। তো সেই সময় তো হিন্দু আওয়ামী লীগ আর মানে মুসলিম আওয়ামী লীগ এদের বাড়িতে মূলত পড়ছে। কিন্তু এখনকার ঘটনাটা এখন কিন্তু যে জিনিসটা চলছে, যেমন আমাদের 10টা সংস্কার কমিটি হয়ে গেল, তার মধ্যে একটা লোক কিন্তু হিন্দু নেয়নি। তারপরে এখানে উপদেষ্টা পরিষদ, তার মধ্যে হিন্দুদের কোনো প্রতিনিধি নেই। এখানে কোন কোথা থেকে আমরা শুনছি যে কি নামে একটা হিন্দু নিয়োগ করছে, সেটা হবে আপনার ইউনুস সাহেবের নিজস্ব। ওনার তো সবই তার কাছের লোক ছাড়া, তার গ্রামীণ ব্যাংকের কোন কর্মকর্তা তারে নিয়ে আসে, কোন এনজিও মহিলা তারে নিয়ে আসে, কোথায় বিদেশে তার কোন খাতিগালা লোক আছে তারে নিয়ে আসে নিয়োগ দেয়। এটা তো মানে এই দেশের জনগণের থেকে প্রচুর লোকজন ছিল মানে উপদেষ্টা হিসেবে নিয়োগ করার জন্য। এই যে আলিবিয়া সারা বছর ধরে বিদেশে থাকে। এই ভদ্রলোক ছাড়াও তো বাংলাদেশের লোক ছিল না। সে তো বাংলাদেশের প্রতি তার কোনো দেশপ্রেমী নাই। দেশপ্রেম যার আছে, মায়ের খাবে, লুটপাট হবে, ভাই কোথা খাবে, এই দেশে থাকবে। সে তো বিদেশ প্রেমী, বহু কাল আগে বিদেশে থাকতে খাইতে যাইতে, এই দেশের মানে লোকজনের সঙ্গে সম্পর্ক নাই। এই সমস্ত লোকদের বেছে বেছে তারা নিয়ে আসে। আমরা যেটা বলতে চাই যে এইখানে যে সংস্কার কমিটি, সংবিধান সংস্কার কমিটির কাছে আমরা বহুবার বলেছি যে আমাদের একটু কথা বলার সুযোগ দেন। আপনারা তো কত মানুষের সঙ্গে কথা বলবেন, 10টা মিনিট সময় দেন। আপনারা মানেন না মানেন, আমরা একটু বলতে চাই, তাদের সময় নেই। বহুবার চেষ্টা করি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যারা সংস্কার কমিশন বিভিন্ন ইসের মধ্যে, এরা প্রত্যেকের মধ্যে একটা বিদ্বেষ গুলো ভাবে যে এই দেশে হিন্দু থাকলো কি থাকলো না, মাইনরিটির গুরুত্ব আছে কি আছে না, ন্যূনতম দিতে চায়নি। মানে আজ পর্যন্ত আমরা গত 15 বছরে সেই শেখ হাসিনার বিরুদ্ধে আমি যত সোচ্চার ছিলাম এবং 5 তারিখের পরেও এই সরকারকে যতটা আমরা সমর্থন করি, তার ন্যূনতম আমরা তো কোনো সুবিধা চাইনি কখন। সরকার থেকে আমরা কোনো সুবিধা নিইনি। বরং আজকে যারা কোটা বিরুদ্ধে আন্দোলন করছে, কোটা নামে তারা তো প্রত্যেকটি জায়গায় উপদেষ্টা পরিষদে কোটা নেছে। তারা সেই প্রত্যেকটি মন্ত্রণালয়ে তাদের লোক নিয়োগ করা, সংস্কার কমিটির মধ্যে তাদের লোক নিয়োগ করা। এখন যে নিয়োগ হবে সেখানেও বলছে জুলাই আন্দোলনের কর্মীদেরকে কোটা দেবেন, যারা কোটা বিরোধী আন্দোলন করছে, অনেকে ওই যে ইসলামী পরিভাষায় একটা বলে মুনাফে, তারা সেই কাজগুলো করছে। বরং আমরা কিন্তু কোনো সুবিধা নিতে চাই, আমাদের সেই সুযোগ দেয়। বরং হাসিনার সময় তো আপনাদের মন্দিরে আঘাত হয়েছে, ভাঙা হয়েছে, তখন তো আপনারা বলেন যে হাসিনা, আপনি বলেছেন বা সবাই মানে আমরা যথেষ্টই সোচ্চার ছিলাম। শেখ হাসিনার মানে গত 15 বছরে আমরা প্রচুর সোচ্চার ছিলাম। বরং এই যে আমাদের ছাড় আছে মানুষ ছাড়, হাইকোর্টের এবং ওই ট্রাইব্যুনাল মিলে প্রায় 350-এর উপর আইন কর্মকর্তা নিয়োগ করেছেন। তার মধ্যে কিন্তু হিন্দু নিয়োগ করছে মাত্র 2 জন। একজন হচ্ছে মানে উপদেষ্টার খুব কাছের মানুষ, তার চলতি বাহু, আরেকজন আমরা চিনিও না জানি। তাহলে সেখানে এই যে একটা সম্প্রদায়কে নেগলেক্ট করা, তাদেরকে একেবারেই পিছনে ফেলা, এই জিনিসগুলো আমাদের খুবই বেদনা। অসংখ্য ধন্যবাদ। আমি মামুন মাহবুব আপনার কাছে শুনতে চাই যে আপনার কি মনে হয় যে গোবিন্দচন্দ্র প্রামাণিক যেটা বলছে সেটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, মানে কতটা ইম্পর্টেন্ট মনে হয়, এবং পাশাপাশি যে আসলে এই সরকার হিন্দুদের প্রতি অন্যায় করছে, যেটা গোবিন্দ প্রামাণিক দাবি করছেন বা হাসিনা সরকারের সময়ও একই কথাই আমাদের প্রোগ্রামগুলোতে বলেছেন যে আওয়ামী লীগ দ্বারা কিভাবে নির্যাতিত হচ্ছেন। তো তারপরেও হিন্দুদেরকে আমরা আওয়ামী লীগের বলেই জানতাম। তো এই 5ই আগস্টের পরে ওনাদেরকে বিভিন্ন ভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ঘটনা, আজকে যে ঘটনা বা এখন যে ঘটনাটা ঘটছে, সেটাকেও কি এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করার মতো মনে করছেন, নাকি যৌক্তিকতা আছে বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ। গোবিন্দচন্দ্র প্রামাণিক হচ্ছেন ওয়ান অফ দি রেয়ারেস্ট হিন্দু সংগঠনের অর্গানাইজার যে সবসময় সত্য ভাষণ দেয়। এবং 5ই আগস্টের পরে যখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে একদম থানা ইউনিয়ন পর্যায়ের নেতাদের কয়েকদিন ধরে লাগাতার জনগণের ক্ষোভ বলি, তাৎক্ষণিক ক্ষোভ বলি বা পরে সংগঠিত ক্ষোভ বলি, বিভিন্ন বাড়িঘর করছিল, নেতাদের হেনস্থা করছিল, তখন আমরা বলা চাই তো গোবিন্দ দাই বলেছিলেন যে এটা রাজনৈতিক কারণে হচ্ছে, ধর্ম বিশ্বাস থেকে হচ্ছে। তো আজকে যে ঘটনা সেটাই আমি আসছি।
বিষয় হলো কার আমলে হয়েছে, তখন সবাই প্রতিবাদ করেছে কিনা, এটার চেয়ে একটা গভীর আত্মোপলব্ধির বিষয় আমাদের সবার। আমার পার্সেন্টেজে বলতে ছোটখাটো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। 1947 সালে যখন দেশ ভাগ হয়, অর্থাৎ ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্র হয়, তখন আমাদের এখানে আমাদের পূর্বসূরীরা হিন্দু জনগোষ্ঠী ছিল 33%। মুক্তিযুদ্ধের সময় 71-এ বোধহয় সেটা 22 থেকে 23%। তারপরে আজকে অবধি এখন পর্যন্ত লাস্ট সেন্সাস হয়েছে 2011-এ, তারপরে হয়নি, এইটা আপনার 6 থেকে 7% এসে দাঁড়িয়েছে। এই আত্মপরিচিত হাসিনার তার আপনারও মনের মধ্যে প্রশ্ন জাগতে হবে। আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমার অগ্রজ মেজর অবসরপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আখতারুজ্জামান সাহেবের উপলব্ধি আসতে হবে, গোবিন্দচন্দ্র পরামানিক, আমি সৈয়দ মামুন মাহবুব। কারণ পণ্ডিতি না করে একটা সমাজ কতটা ভদ্র তার ব্যারোমিটার হচ্ছে তার সংখ্যালঘু মানুষদেরকে, ধর্মীয় সংখ্যালঘু, রাজনৈতিক বিশ্বাসের সংখ্যালঘু, বা ধরেন চিন্তায় সংখ্যালঘু, তাদেরকে কিভাবে রাষ্ট্র এবং সমাজ ট্রিট করে, সেটা হচ্ছে একটা সভ্য জাতির মাপকাঠি। ধরেন ভারত পাকিস্তান ধর্মের ভিত্তিতে হলেও আপনার জিন্না কিন্তু 48 সালেই বলে দিয়েছিল যে আজকে থেকে পাকিস্তানে যার গির্জায় যাওয়ার দরকার হবে সে গির্জায় যাবে, যার মন্দিরে যাওয়ার দরকার হবে সে মন্দিরে যাবে, যার সেই কাজটা আমাদের এখানে ঠিক মতো হচ্ছে না। এটা একটা গভীর প্রশ্ন, একটু শোনেন। যার মসজিদে যাওয়ার দরকার হবে যাবে, যার প্যাগোডায় যাওয়ার দরকার হবে। আর আজকে নরেন্দ্র মোদীর শাসিত ভারতে প্রচন্ড সাম্প্রদায়িক উত্থান হয়েছে, সাম্প্রদায়িক শক্তির, মৌলবাদী হিন্দু সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান হয়েছে, এটা আমরা সবাই চিন্তিত। কিন্তু এটাও সত্য, যখন 47-এ 15ই আগস্টের পরে, মানে 14 এবং 15ই আগস্টের পরে রক্তগঙ্গা বইছে দুই প্রান্তে, তখন কিন্তু ভারতের মহাত্মা গান্ধীর নেতৃত্বে উদ্যোগে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, মৌলানা আজাদ, এরা মিলেই কিন্তু গোখলে, কৃপালাচারিণী থেকে রাজেন্দ্র প্রসাদ, তারাই গণপরিষদ অর্থাৎ ওদের কনস্টিটিউট অ্যাসেম্বলিতে বলল যে যাদেরকে রাখতে পারিনি তারা চলে গেছে, আমরা দুঃখিত, এখন যারা থাকবো আমরা মিলেমিশে থাকবো, অসাম্প্রদায়িক ভারতের দিকে যাব। এবং নেহরু এটা মনে প্রাণে বিশ্বাস করতো বলেই ভারতে কিন্তু অনেকদিন পর্যন্ত মোটামুটি একটা